আদর করে কপালে চুমু খায়। কিছু চকলেট ছিল তার কাছে, সবগুলো দিয়ে দেয়। ডেয়ারি মিল্ক চকলেট খেতে বড্ড ভালোবাসে কিনা। পুরো সময়টা অর্ণব নিশ্চুপ। জীবনের 12টা বেঁচে গেল, এবার রোম্যান্সও করতে পারবে না। এই বিচ্ছু যখন তখন যেখানে সেখানে চলে আসবে, আর অর্ণব ধরা পড়ে যাবে। শেষমেশ 2-4-10 গ্রামের মানুষ জেনে যাবে অর্ণব চৌধুরী তার বউকে চুমু খেয়েছে। আসলে কি ব্যাপারটা লজ্জাজনক। একদমই না, নিজেরই তো বউ, তাও আবার একমাত্র। চুমু খেতে ইচ্ছে করবে না? নেহাত অর্ণব ভালো মানুষ, তাই একটু একটু চুমু খায়। খারাপ হলে তো 15 দিনের মধ্যে দরজাই খুলতো না, বউ নিয়ে বেদ বিলাস করতো। নিজের দিকে একখানা নোবেল ছুঁড়ে মারে অর্ণব। গর্বে বুক ফুলিয়ে এক লোকমা খাবার মুখে পুড়তে যায়, তখনই ভেসে আসা জ্বালাময়ী কণ্ঠস্বর। এই যে চুমু খাওয়া ভাইয়া, তুমি কি আমাকে দেখলে খুশি হওনি? সকলের দৃষ্টি পড়ে অর্ণবের পানে। হাতের খাবার হাতেই রয়ে যায়, মুখে পোড়া হয় না। একটু হাসার চেষ্টা করে বলে, ভীষণ খুশি হয়েছি। এতই খুশি হয়েছি যে মুখ থেকে কথা বের হচ্ছে না, ভাষা হারিয়ে ফেলেছি। তামিম গভীরভাবে কিছু ভাবে এবং বলে ওঠে, আমারই মতো। লাবিবাকে দেখলে আমারও মুখ থেকে কথা বের হয় না খুশিতে, ভাষা হারিয়ে ফেলি। বুঝি তুমি আমাকে লাবিবার মতোই ভালোবাসো। হাসি চেপে রাখতে পারে না আরতি। তামিমের গাল টেনে দিয়ে বলে, পুরাই কিউটের টিপা। হতাশার নিঃশ্বাস ফেলে তামিম। কিউট না গো আপু, কিউট হলে আর কি লাবিবা পালাই পালাই করতো, কাছাকাছি আসতো, বউ বউ খেলতো। অথই আরতি উচ্চস্বরে হেসে ওঠে। তন্নি ধমকের সুরে বলে, বাবা কি তোকে এমনি এমনি পিটুনি দেয়? আজ তো বদমাস তুই একটা। তামিম ঘোর প্রতিবাদের সুরে বলে, বাবা এমনি এমনি পিটায়নি। কোনো বাবা কি মাকে ভালোবাসে না? বাবা মাকে ভালোবাসে, আমি লাবিবাকে। আমরা দুজন দুজন প্রেমিক পুরুষ, তাহলে বাবা কেন মারবে আমায়? নেহাত বাবার সামনে কথা বলতে হাঁটু কাঁপে, না হলে ফটফট করে বলে দিতাম আমি। অর্ণব তামিমের পিঠে চাপকে বাহবা দিয়ে বলে, শালা বাবু, আমি আছি তোমার সাথে। তোমার লাবিবাকে ধরে বেঁধে এনে দিব। না হলে কবে গলায় দড়ি দিতাম। তামিম মূলত সিএনজি ওয়ালাকে 10 টাকা দিয়ে একা একাই এসেছে অর্ণবদের বাড়িতে। প্রথমে তো আসতে ইচ্ছে করেনি, পরে উকি ঝুঁকি মেরে জানতে পারলো লাবিবা নানি বাড়ি গিয়েছে। এতিম তামিম একা একা কি করবে বাড়িতে? তারেক তো ধমকি ধমকি আদমরা করে দেবে, তাই বাবার পকেট থেকে 10 টাকা চুরি করে চলে এসেছে। আসরের আজান পড়েছে কিছু মুহূর্ত আগেই। সারাদিন মুষলধারে বৃষ্টি পড়ে প্রকৃতি এখন স্বাভাবিক। পশ্চিম দিগন্তে সূর্যের দেখা মিলছে, রোদের তাপ এসে পড়ছে অথয়ের চোখে মুখে। দিনের শেষ সময়ের রোদ কখনো এতটা প্রখর হয়? হয়। এই যে অথই টের পাচ্ছে। ইতোমধ্যে রাস্তাঘাটে জমে থাকা পানি শুকিয়ে গিয়েছে, কাদাও শুকতে শুরু করেছে। অথই ভেবে পায় না এত এত পানি মুহূর্তে কোথায় চলে যায়। সেখানে অথইকেও নিয়ে যাক, দেখে আসুক অথই পানিতে বাড়িঘর। এত সব উল্টাপাল্টা ভাবনার মাঝেই গাড়ি এসে থামে কলেজের গেটের সামনে। 20 টাকা ভাড়া। অথই 50 টাকা দেয় রিক্সা মামাকে, কিন্তু রিক্সা মামা 50 টাকা নেবে না। সে মাথা নিচু করে বলে, আপা, আমি 20 টাকার পরিশ্রম করেছি, 50 টাকা নিতে পারবো না। আপনি আমারে 20 টাকা দেন। হাসে অথই। এমনিতে অন্য রিক্সায় ভাড়া মিটিয়ে না আসলে 40 টাকা পর্যন্ত দাবি করে। এক প্রকার ঝগড়া বেঁধে যায় রিক্সা মামাদের সাথে, আর উনি পরিশ্রমে বেশি টাকা নেবে না। এই রিক্সা মামাকে এলাকায় নতুন দেখা যাচ্ছে, হয়তো আগে অন্য পেশায় নিয়োজিত ছিল, এখন অভাবের তাড়নায় রিক্সা চালাচ্ছে। অথই পার্স থেকে 20 টাকা বের করে রিক্সাওয়ালা মামাকে দেয় এবং একটু দাঁড়াতে বলে। দৌড়ে চলে যায় দোকানে, সেখান থেকে একটা ঠান্ডা কিনে আবারও দৌড়ে আসে রিক্সা, এবং সে ইতিমধ্যেই ঘেমে গিয়ে একাকার। প্রচন্ড গরমে যান যায় যায় অবস্থা। অথই হাঁপাতে হাঁপাতে বলে, মামা, এটা রাখুন প্লিজ। রিক্সা মামা ফের আপত্তি করে বলে, না না, লাগবো না আমার। অথই জোর দিয়ে বলে, নিন না, আমি ভালোবেসে দিচ্ছি আপনাকে, না নিলে কষ্ট পাবো, প্লিজ নিন।
আমতা আমতা করতে করতে নেয় উনি। অথই মুচকি হেসে চলে যায়। সাগর দূর থেকে লক্ষ্য করছিল পুরো ব্যাপারটা। প্রথমে রাগ হয় বেশি টাকা দেওয়ার জন্য, পরে মুগ্ধ হয়। অথই এদিক ওদিক তাকিয়ে খোঁজে সাগরকে। তার ধারণা সাগর আসবে না, তবুও মন বলছে আসবে আসবে। অথই মনের উপর ভরসা করেই এসেছে। কলেজের বাঁ পাশে বিশাল বটগাছটা নিচে সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অথই। বরাবরই সাগর এখানেই দাঁড়ায়, প্রিয় জায়গা কিনা। বড় বড় পা ফেলে সেদিকে এগোয় অথই। কাছাকাছি গিয়ে সাগরকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে ওঠে। ফুল কই? সাগরের কপালে ভাঁজ পড়ে। হাতে ধরে রাখা হেলমেট বাইকের উপর রাখে, ঠিক বুঝতে পারছে না। কিসের ফুল? মনের মধ্যে প্রশ্নখানা চাপা না দিয়ে মুহূর্তেই বলে ওঠে। কিসের ফুল? ওনার আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে অথই বলে। আমার সাথে মিট করতে এসেছেন, ফুল আনবেন না? টাকা নেই নাকি? থতমত খেয়ে যায় সাগর। মিট করে তো সেই রাখলো, আবার ফুলও আনা উচিত ছিল। জীবনেও তো ফুল টুল কিনেনি, ধারণাও নেই। তাছাড়া অথই তো আর প্রেমিকা নয়, তাহলে ফুল কেন আনবে? মনে মনে এইসব কথাই ভাবছিল সাগর। সাগরের নিষ্ঠুপতা দেখে অথই বলে ওঠে। নো প্রবলেম, চলুন ফুলের দোকানে। বাকিতে একটা ফুল কিনে দিবেন আমায়, পরে হাতে টাকা হলে দিয়ে দিবেন দোকানদারকে। ফুলের সাথে নো কম্প্রোমাইজ। কাছে টাকা আছে প্রমাণ করতে সাগর সাথে সাথেই জবাব দেয়। টাকা আছে আমার কাছে। বাহ, তাহলে তো ভালোই হলো। একটা গোলাপ আর একটা বেলি ফুলের মালা কিনে দিবেন, তারপর কফি খাওয়াবেন। এতেই হবে আমার। কোল্ড কফি খাবো কিন্তু। চলুন চলুন। তারা দিয়ে বাইকের উপরে থাকা হেলমেট তুলে সাগরের মাথায় পরিয়ে দেয় যত্ন সহকারে। তারপর সাগরের শার্টের বোতামের ভাঁজে থাকা চশমা নিয়ে নিজের চোখে পরে নেয়। পার্স হতে ক্লিপ বের করে চুলগুলো আটকে নেয়। সাগর বুঝে আজকে অবাক হওয়ারই দিন। সে অবাক নয়নে তাকিয়ে আছে অথয়ের পানে। মেয়েটির এইরূপ আচরণ আজকে প্রথমবার দেখলো। সাগরকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অথয় তাড়া দিয়ে বলে। কি হলো? চলুন, দেরি হচ্ছে তো। আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। অগত্যা সাগর বাইকে বসে। সাগরের কাঁধে হাত চেপে অথয়ও বসে পড়ে। দুই হাতে জাপটে জড়িয়ে ধরে সাগরের পেট, পিঠে মাথা রাখে। সাগরের হার্টবিট বোধহয় দুবার মিস হলো। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। মেয়ে মানুষের এইরূপ ছোঁয়া আজকে প্রথমবার পেল। এই যে সাগর ভাইয়া, যাচ্ছেন না কেন? শুকনো ঢোক গিলে সাগর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বাইক স্টার্ট করে। ফুলের দোকানের সামনে বাইক থামায়। অথই নেমে যায়। সাগরের অপেক্ষা না করেই দোকানে ঢুকে পড়ে। দেখতে থাকে ফুল। বেছে বেছে 3টে গোলাপ এবং 3টে সূর্যমুখী ফুল নিয়ে নেয়। একটা বেলি ফুলের মালাও হাতে তুলে নেয় এবং দোকানদারের নিকট গিয়ে বলে। কত হলো ভাইয়া? 350 টাকা। অথই সাগরের পানে তাকায়। 350 টাকা দিয়ে দিন। পকেট থেকে ওয়ালেট বের করে 500 টাকার নোট দেয় দোকানদারকে। পাওনা টাকা ফেরত নিয়ে ফের টাকায় অথয়ের পানে। অথই ফুল নিয়ে ব্যস্ত। কখনো ফুলের গ্রান নিচ্ছে তো কখনো হাতে পড়ার চেষ্টা করছে। সাগর সেটা দেখে বলে। আমি পরিয়ে দিব। অথই একগাল হেসে বেলি ফুলের মালাখানা সাগরের হাতে দেয় এবং নিজে বা হাতখানা বাড়িয়ে দেয়। সাগর যত্ন সহকারে মালা পরিয়ে দেয় হাতে। আর থেকে সাফিন শাড়ি পরে পিকচার তুলে দিতে বলেছে, তাই শাড়ি পরেছে এবং তন্নিকেও জোর জবরদস্তি করে শাড়ি পরিয়ে দিয়েছে। তামিম আর অর্ণব গিয়েছে মার্কেটে তামিমের জন্য জামা কাপড় কিনতে। আরতি এবং তন্নি সুন্দর করে সাজুগুজু করে আশা বেগমকে দেখাতে তার রুমে যায়। তিনি প্রশংসায় পঞ্চমুখ, বেশ কয়েকবার মাশাআল্লাহ আওড়ায়। তারপর দুজন চলে যায় ছাদে। আরতি কিছু ফটো তুলবে আর ফটো তুলে দিবে তন্নি। ফটো তুলতে তুলতে মাগরিবের আজান দিয়ে ফেলে। আরতিকে সাফিন কল করেছে বলে সে ছাদের অপর প্রান্তে চলে যায়। তন্নি ঘুরে ঘুরে ছাদের ফুল গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ইতোমধ্যে চারিপাশে অন্ধকার নেমে গিয়েছে। পাখিগুলো কিচিরমিচির শব্দ করে নিজ আস্থানায় চলে গিয়েছে। ধীরে ধীরে বাতাস বইছে। তন্নির লম্বা চুলগুলো বাতাসের ডালে দুলছে। মুহূর্তটা দারুণ লাগছে তন্নির কাছে। ইচ্ছে করছে সময়টাকে এখানে থামিয়ে দিতে। অর্ণব গোটা বাড়ি তন্নিকে খুঁজে পায় না।
শেষে ছাদে আসে। দরজা অবধি আসতেই পা থেমে যায় অর্ণবের। কালো শাড়িতে আবৃত তন্নিকে দেখে রীতিমতো শক খায়। হাতে ফোন ছিল, সেই হাত ফসকে মুহূর্তেই জমিনে পড়ে যায়। বিকট শব্দ তোলে, চোখের পাতা নড়ছে না, গলা শুকিয়ে আসছে। তন্নি ঘাড় বাঁকিয়ে তাকায়। অর্ণবকে দেখে খুশি হয়ে এগিয়ে আসে। অর্ণব তন্নিকে হুঁশিয়ার করে বলে, আজকে তুমি শেষ তন্নি, তোমার মরণ আমার হাতেই লেখা রয়েছে। বাঁচতে চাইলে পালাও, আমি তোমায় খুঁজে বের করে মারি। আর না পালালে এখনই চলো আমার সাথে। আমার কন্ট্রোললেস ব্লাস্ট করছে। রেগে বম হয়ে আছে তারেক রহমান। ছেলে মেয়ের জামাই, একজনও তাকে মান্য করে না। মেয়ের জামাই না হয় পরের ছেলে, কিন্তু তামিম, সে তো নিজের ছেলে। এমন একটা বাদর কি করে জন্ম দিল সে? এই ছেলে কখনোই তারেক রহমানের হতে পারে না। হয়তো হাসপাতাল থেকে কোনো বাদর বাবা মায়ের বাচ্চার সাথে পরিবর্তন হয়ে গিয়েছিল। পর মুহূর্তে আবার তারেকের মনে পড়ে তামিমের জন্ম তো বাড়িতেই হয়েছিল। দুষ্টটা পৃথিবীতে আসার সময়ও তাড়াহুড়ো শুরু করে দিয়েছিল। হাসপাতালে নেওয়ার সময় দেয়নি। অনবরত পায়চারি করে যাচ্ছে তারেক। ইতিমধ্যে খবর পেয়ে গেছে ছেলে তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছে, এবং এটাও জেনে গেছে রাবিবা নামের ওই মেয়ের পেছন পেছন গিয়েছে। ইতি বেগম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে এক কোণায়। খাবার গরম করেছে, কিন্তু খেতে ডাকতে সাহস পাচ্ছে না। আবার না একটা ধমক লাগিয়ে দেয়। রাগী মানুষদের সাথে সংসার করা যে কি কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইতি বেগম। তারেকের নজর পড়ে ইতির পানে। রাতটা যেন তার মুহূর্তেই চারা দিয়ে ওঠে। দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে, দাঁতে দাঁত চেপে বলে, সত্যি করে বলো তো, এটা কার ছেলে? এই বাদর ছেলে আমার হতেই পারে না। ইতি বেগম কিটকিটিয়ে হেসে ওঠে। ভয় তার মুহূর্তেই গায়েব। উকিল সাহেব, আপনার মনে নেই আপুর সাথে যখন প্রেম করতে গিয়ে বাবার কাছে ধরা খেয়ে গিয়েছিলেন? বাবা আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল আপনার সাথে মেয়ে দিবে না। তখন আপনি বাবার লুঙ্গি টেনে ধরে বলেছিলেন, হয় মেয়ে দিবেন নয়তো লুঙ্গি খুলে দিব। উচ্চস্বরে হেসে ওঠে ইতি। তারেক কাচুমাচু করে। আসলেই সে এমনটা করেছিল। বলা বাহুল্য, তামিমের থেকেও বেশি দুষ্ট ছিল সে। হেডমাস্টারকে প্রচন্ড রোদে মাঠের মধ্যে বেঁধে তার টাক মাথায় ডিম ভেঙেছিল, এটা পরীক্ষা করতে টাক মাথায় ডিম ভাজি করা যায় কিনা। এর জন্য অবশ্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে তারেক, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ছোট করে বলে, খাবার দাও। আসুন। তামিম অথই রুমে ঘুমাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্ণব। তার রুমে ঘুমালে আজকে জীবনটা ছাড়খাড় হয়ে যেত। রাতের খাবার খেয়ে নিয়েছে সবাই। তন্নি শাড়ি খুলে সুতির থ্রি পিস পরে নিয়েছে। এই মুহূর্তে অথই রুমে বসে আছে। অথই খুবই যত্ন সহকারে পড়ার টেবিলে গোলাপ ফুল সাজাচ্ছে। সাদা রঙের বোতল ভর্তি পানি, সেই পানিতে ডুবিয়ে রাখছে ফুলগুলো। এতে নাকি কয়েকদিন ভালো থাকবে। অথয়ের তো ইচ্ছে করছে এই ফুলগুলো সারা জীবন ভালো রাখতে, কিন্তু সেটা কি আর সম্ভব? ফুল এবং মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তন্নি ইতিমধ্যে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, ফুলগুলো কে কিনে দিয়েছে? অথই জবাব দিচ্ছে না। সে কাউকেই বলবে না ফুলের কথা। কি বলবে? আমি সাগর ভাইয়ার গলায় পাড়া দিয়ে ফুল এনেছি। লজ্জাজনক বিষয় না? তামিম অথয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে সামনের বিল্ডিং এ। সে ঠিক দেখেছে লাবিবা এই বিল্ডিং এ ঢুকেছে, এবং তার মন বলছে এই রুমেই থাকবে সে। তামিমের ভাবনা সত্যি করে দিয়ে ব্যালকনিতে প্রবেশ করে লাবিবা। পরনে তার লাল রঙের ফ্রক, চুলগুলো দুই বিনুনি গেঁথেছে। লাবিবাকে দেখেই তামিম তার ছোট ছোট চুলগুলো টেনে খাড়া খাড়া করার চেষ্টা চালায়, এবং পাট শট নেওয়ার চেষ্টা আর কি। চুল টেনে টুনে ঠিক করতে না পেরে মনে মনে হতাশ হয় তামিম। বীর বীর করে বলে, চুলের মায়েরে বাপ পাকিস্তান, আর জীবনেও চুল কাটবো না। তখন দেখবো খাড়া না হয়ে কোথায় যায়। লাবিবার নজর পড়ে তামিমের পানে। তামিম হেসে হাত নাড়ায়। লাবিবা ভেঙচি কাটে। তামিম বুকে হাত দিয়ে বলে, ওহে সুন্দরী, মুখ বাঁকা না করে ঠোঁটের চৌকা করতেও তো পারো। লাবিবা নিজের পায়ে থাকা স্যান্ডেল খুলে ফিক্কা মারে তামিমের পানে। তামিম সেটা ক্যাচ করে ধরে ফেলে এবং বলে,
জুতা ফিক্কা না মেরে ভালোবাসাও তো ফিক্কা দিতে পারো। বিরক্ত হয়ে লাবিবা ব্যালকনি ছাড়ে। তামিম হতাশায় নিঃশ্বাস ফেলে লাবিবার জুতোর দিকে তাকিয়ে থাকে। হ্যালো কিটির মাথা আঁকা জুতোর ছাদে, একদমই নতুন জুতোটা। ওই বালিকা, আরেকটা জুতা দিয়ে যাও। এই একটা জুতা আমি কার কাছে বিক্রি করব? প্রথমবার তন্নি অর্ণবের রুমে ঘুমাবে। অর্ণব নিজ উদ্যোগে গোটা কক্ষ গুছিয়ে নিচ্ছে। এমনিতেও রুমটা সাজানো গোছানো ছিল, তারপরও আর একটু টাচ আপ দিচ্ছে, যাতে মায়াবতীর ঘুমাতে এসে বলে, বাহ, আমার বরটা তো বেশ গোছালো। একবার ফুল আনতে চেয়েছিল, পরে ভাবলো যতবারই ফুল এনেছি ততবারই বাসর ভেস্তে গিয়েছে। আজকে আর ফুল এনে বাসরের 12টা বাজাতে চাই না। রাত 12টা বেজে 8 মিনিট। অথৈ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তামিম এক কোণে ঘুমিয়ে আছে। তনি দাঁড়িয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না। তার কি এখানে ঘুমানো উচিত, নাকি অর্ণবের কক্ষে যাওয়া উচিত? যাবে যে অথৈকে কি বলবে? ইস, এমন লজ্জাজনক পরিস্থিতিতে আগে পড়েনি তন্নি। মাথা নুইয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবছে তন্নি। অথৈ বালিশ ঠিকঠাক করে এসির পাওয়ার কমিয়ে দেয়। লাইট অফ করতে গিয়ে তাকায় তন্নির পানে। দাবার রুমে চলে যা, না হলে দেখা যাবে রাত দুপুরে তোকে টেনে টুনে নিয়ে যাবে। বলতে বলতে বালিশে গা এলিয়ে দেয় অথৈ। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে চেক করে নেয়। সাগর নক করেছে। কপালে ভাঁজ পড়ে অথৈয়ের। মহারাজ কি মনে করে তাকে স্মরণ করলো? তন্নি এখনো দাঁড়িয়ে আছে। অথৈ কপালে ভাঁজ ফেলে বলে, যাচ্ছিস না কেন? জলদি যা, লাইট অফ করবো আমি। তন্নি গুটি গুটি পায়ে বেরিয়ে যায় রুম থেকে। কষ্ট পেল কি? অথৈ ভাবে, এভাবে বলা ঠিক হয়নি। সাগরের সাথে কথা বলার এক্সাইটমেন্টে বলে ফেলেছে। পেছন থেকে একবার ডাকতে চায় তন্নিকে, তখনই দ্বিতীয়বার টুংটাং শব্দে মেসেজ আসে। আর ডাকে না অথৈ। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে পড়ে। সাগর লিখেছে, অথৈ, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিকেল গিফট করার জন্য। ঠোঁট কামড়ে হাসে অথৈ। রিপ্লাই করে না। ফোন বন্ধ করে ফেলে রাখে বালিশের তলায়। অর্ণবের রুমের সামনে এসে ইতস্তত বোধ করতে থাকে তন্নি। কিভাবে ঢুকবে এই রুমে? লোকটা কি করছে? একটু কি বের হতে পারে না? তন্নিকে টেনে নিয়ে যেতে পারে না? আক্কেল জ্ঞানহীন লোক। মায়াবতী, এসো। ভাবনার মাঝে অর্ণবের মৃদু স্বরের নেশালো ঢাক কানে বাজে তন্নির। শুকনো ঢোক গিলে লোকটা তাকে দেখলো কোথা থেকে? তন্নি তো তাকে দেখতে পাচ্ছে না। ভাবতে ভাবতে এক পা বাড়ায় তন্নি। তখনই অর্ণব বলে ওঠে, স্টপ। তন্নি দাঁড়িয়ে পড়ে। অর্ণব দরজার আড়াল থেকে বের হয়, এগিয়ে যায় তন্নির নিকট এবং চুপ করে কোলে তুলে নেয়। ভয় পায় তন্নি। পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে আঁকড়ে ধরে অর্ণবের গলা। ফুলহীন বাসর ঘরে তোমাকে স্বাগতম জান। কান গরম হয়ে ওঠে তন্নির। বাসর? আজকে তাদের ফার্স্ট নাইট। বুকের ধুকপুকানি বেড়ে যায়। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে হৃৎপিণ্ড। তন্নি কি ভয় পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। অর্ণব তন্নিকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং গিয়ে দরজা বন্ধ করে এসে নিজেও তন্নির পাশে শুয়ে পড়ে। দুজনের দৃষ্টি মাথার উপরে বিদ্যমান গোলাপি রঙের দেয়ালে। অশান্ত হয়ে আছে দুজনেরই হৃদয়। কিছু মুহূর্ত নীরবতা পালন করে অর্ণব প্রথমে বলে ওঠে, মায়াবতী। তন্নি অর্ণবের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলে, হুম? অর্ণব মুহূর্তে তন্নিকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ। পারমিশন দিবে? না দিলেও শুনবো না আমি। তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। অর্ণবের নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে তন্নির চোখে মুখে। হালকা সিগারেটের গন্ধ ভেসে আসছে অর্ণবের মুখ থেকে। বিরক্ত হয় তন্নি। কপাল কুঁচকে অর্ণবের থেকে সরতে চায়। অর্ণব আরো শক্ত করে জড়িয়ে নেয়। ওষ্ঠ রাখে তন্নির ঘাড়ে। লম্বা করে শ্বাস টানে। ভূমিকম্পে নয় কেঁপে ওঠে তন্নির সমস্ত সত্তা। খামচে ধরে অর্ণবের চুল। অর্ণব সেভাবেই থেকে ফের বলে, আই ক্যান লিভ উইদাউট ইউ। প্লিজ লেট মি বি ইন্টিমেট ফর ওয়ান্স। বলতে বলতে ওষ্ঠ জোড়া তন্নির ওষ্ঠের ভাঁজে নিয়ে আসে। ওষ্ঠ ছুঁয়ে অপেক্ষায় থাকে তন্নির জবাবের আশায়। আঁখি বল্লভ তন্নির বন্ধ চোখের পাতায়। তন্নি মুখ খুলে না, আর না চোখ মেলে তাকায়।
শুধু ওষ্ঠের ভাঁজে থাকা অর্ণবের ওষ্ঠে ছোট করে চুমু খায়। বাস, বেপরোয়া অর্ণব অনুমতি পেয়ে যায়। মুহূর্তেই তন্নির ছোট্ট সত্তা নিয়ে নেয় নিজ দখলে। ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মেলাতে থাকে বেপরোয়া ভঙ্গিমায়।